তোমাদেরকে আমি হচ্ছে শুরুতে আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জন্য জিকের উপর একটা কমপ্লিট সাজেশন দিব। এটা সাজেশন, মানে আমি অ্যাকচুয়ালি সাজেশনের পক্ষপাতী না। কেন না? কারণ দিন শেষে সবই কিন্তু পড়ার লাগে। বাট সাজেশনটা দিচ্ছি এই কারণে যে তুমি এই জায়গাগুলো যখন পড়বা তখন একটু গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি এবং আসবে, এটা ফর শিওর। তো অনেকে আছে যে যারা তোমরা এই পার্টগুলো হয়তো পড়বা কিন্তু সিরিয়াসলি পড়বা না, তাতে করে এখান থেকে কোশ্চেন আসলে তুমি কনফিউজড হয়ে যাবা, হয়তো তোমার নেগেটিভ মার্ক হবে বা তুমি মার্ক করতে পারলা না। সেটার কারণে চান্স মিস হবে। এই জন্য আমি বলবো যে যেগুলো সাজেশন টপিক হিসেবে বলতেছি এগুলা পড়ার সময় একটু সবাই সিরিয়াসলি পড়বা, যে এই এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি আসতেছে, তার মানে আমাকে এটা মানে আসলে যেন আমি চোখ বন্ধ করে পারি সেভাবে পড়বো। তো সবাই হচ্ছে কাইন্ডলি খাতা কলমে লিখবা, আমি মুখে মুখে বলবো টপিকগুলো। আমি এখানে লিখে দিতে চাচ্ছি না, আমি জাস্ট বলবো, তোমরা নিজেরা কষ্ট করে নিজেরা নোট করো। এটা তোমাকে মানে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং দিবে। ঠিক আছে? এটা হচ্ছে আজকে আমি বি ইউনিটের জন্য বলতেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের জিকের সাজেশন। আর হলো নেক্সট তোমাদের যখন ম্যারাথন ক্লাস 4 হবে, যেখানে ইন্টারন্যাশনাল পার্টের উপরে ক্লাস হবে কমপ্লিট, সেখানে আমি হচ্ছে সি ইউনিটের জন্য টপিকগুলো বলবো। ওকে? আর বিজনেস রিলেটেড জিকে যেটা ইউনিটে আসবে সেটা তো আমি ক্লাসে মানে পিডিএফ এ শিটের মধ্যেই সবকিছু নিয়ে আসবো, তো এটার জন্য আলাদা করে সাজেশন লাগবে না, যা যা পড়তে হবে ওইখানে বলা থাকবে। তো আমি কি বলবো? মানে আর ইউ গাইজ রেডি উইথ ইউর নোট, পেন? জি ভাই। জি ভাইয়া হ্যাঁ, বলেন। সব ঠিক আছে। জি ভাই আমি ready। একটা রেডি। বিষয় বলে রাখি, ধরো জিকের মধ্যে এবছর তোমার রিসেন্ট থেকে কোশ্চেন আসবে ফর শিওর। আর রিসেন্ট থেকে কিন্তু বেশ ভালো সংখ্যক কোশ্চেন আসতেছে, কারণ বাংলাদেশ পার্টের মধ্যে অনেক টপিক আছে সেগুলো এখন মাইনাস হয়ে গেছে। যেমন ধরো মুক্তিযুদ্ধের মধ্যে একটা পার্ট সেটা মাইনাস হয়ে গেছে, ভাষা আন্দোলনের একটা পার্ট মাইনাস হয়ে গেছে, যেখানে তোমার বঙ্গবন্ধু বা আদার্স যে ব্যক্তিত্বগুলো অনেক বেশি রিলেটেড ছিল ওগুলা থেকে মানে থাকতেই কোশ্চেন। তো এখন ওইটার অল্টারনেটিভ হিসেবে তুমি কোন কোন টপিককে চুজ করবা, এটা একটা কোশ্চেন থাকে। তো অফকোর্স এখন যে ট্রেন্ড সেই অনুযায়ী কোশ্চেন আসবে। সো এখন আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে রিসেন্ট থেকে প্রচুর কোশ্চেন আসতেছে। তো রিসেন্টের মধ্যে কিছু কিছু টপিক, যেমন ধরো তোমার জুলাই রেভলিউশন, এটাকে তুমি শুরুতেই লিখো। মানে এটা ইন ডিটেলস পড়তে হবে, এটার সাথে রিলেট করে তোমার দিবস হতে পারে, এটার সাথে রিলেট করে আলাদা যে ঘটনাগুলা, তারপর তোমার স্পেশালি দিবস এবং ঘটনা মানে প্রেক্ষাপট যেটাকে আমরা বলতেছি, কোন ডেটে কি হয়েছে, কিভাবে কি হয়েছে, কি নিদর্শন হয়েছে এটার কারণে, এই জিনিসগুলাই আসবে বেশিরভাগ। তো এটা হচ্ছে একটা টপিক যে জুলাই রেভলিউশন। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার পুরস্কার। 2 নম্বর টপিক যেটা সেটা হচ্ছে পুরস্কার। এখন পুরস্কারের মধ্যে কি কি আছে? নোবেল পুরস্কার, তারপর তোমার অস্কার, এটা একটা। তারপর হচ্ছে তোমার মানে পুরস্কারের মধ্যে নোবেল পুরস্কার, অস্কার, আরেকটা লিখা হচ্ছে তোমার এই যে আদার্স, মানে অ্যাটসেট্রা দিয়ে আদার্স লিখে দাও, কেননা অনেক অনেক পুরস্কার আছে যেগুলা এটার সাথে রিলেটেড হবে, যেমন ধরো পুলিৎজার পুরস্কার, তারপরে তোমার একই সাথে স্বাধীনতা পুরস্কার, বা অন্যান্য যেগুলো বাংলাদেশের সাথে রিলেটেড। তো ওইটা আর কি তুমি অ্যাড করে নিবা পুরস্কারের মধ্যে, পুরস্কার পার্টটা এটা একটা আমাদের টপিক। স্যার নেক্সট গ্র্যামিটাও কি ইম্পর্ট্যান্ট? কোনটা? গ্র্যামি একটা অ্যাওয়ার্ড আছে না ওইটা? নট দ্যাট ইম্পর্ট্যান্ট, তুমি চাইলে পড়তে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার অর্থনৈতিক সমীক্ষা, এটা কিন্তু নতুন আসছে। অর্থনৈতিক সমীক্ষা কিন্তু আপডেট হয়েছে। তো এই জন্য এই আপডেটটা পড়তে হবে, এবং অর্থনৈতিক সমীক্ষা থেকে 100% কোশ্চেন থাকবে। এটাকে ইংলিশে বলা হয় তোমার কি বলো তো, ইংলিশে কি বলে? ইকোনমিক রিভিউ। তো এই যে অর্থনৈতিক সমীক্ষার সাথে কমা দিয়ে এভ্রিভিয়েশনটা লিখে নাও, মানে বা যেটাকে তুমি যেমন ধরো এই যে বিএসটিআই, তারপরে আইপিসিসি, তারপর ধরো নেটো, দেন তোমার মানে ইউএনএইচসিআর, এগুলোর যে ফুল ফর্ম আমরা দেখি না পরীক্ষায় আসে প্রায়শই। তো এই অ্যাব্রিভিয়েশনটা কিন্তু তোমার এই যে তোমার ইকোনমিক রিভিউ থেকেই আমরা পড়াবো, কারণ ইকোনমিক রিভিউতে এ থেকে জেড পর্যন্ত বাংলাদেশ পার্ট, ইন্টারন্যাশনাল পার্ট, গভর্নমেন্ট বা হচ্ছে তোমার আদার্স যত ধরনের অর্গানাইজেশন আছে ইনক্লুডিং সায়েন্স বেসড টার্মস, সব কিছু ইকোনমিক রিভিউর মধ্যে থাকে। কোনো টপিক বাদ না, এ থেকে জেড পর্যন্ত সবগুলা নাম ওখানে দেওয়া। তো আমরা ওইখান থেকেই পড়াবো, মার্ক করে করে পড়াবো, গত বছর ওই শিট থেকে পড়াইছি। আর এই যে ইকোনমিক রিভিউ থেকেই অ্যাব্রিভিয়েশনগুলো থাকে, ইকোনমিক রিভিউর প্রথম চ্যাপ্টারই অ্যাব্রিভিয়েশনগুলো দেওয়া। কারণ হলো ধরো টিচাররা এই যে ইকোনমিক রিভিউ নিয়ে পরবর্তীতে অনার্স যখন পড়বা তখন দেখবা ওনারা এগুলা কাজ করে। তো ইকোনমিক রিভিউ তোমার পড়তে গেলে এই টার্মসগুলো বুঝতে হয়, কারণ ভিতরে লেখার মধ্যে এই ছোট ছোট টার্মস থাকে। তো এই জন্যই শুরুতে ওই লিস্টটা দেওয়া থাকে যে কোথায় কি, নাহলে তো বুঝবে না। ধরো এনবিআর, হ্যাঁ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এন্ড তুমি ভিতরে পড়তেছো এনবিআর কিন্তু তুমি বুঝলেই না যে এটা কি বুঝাইছে, তাহলে তো হবে না।
তো এই জন্য হচ্ছে তিনটা টপিক বললাম। প্রথমে হচ্ছে জুলাই রেভলিউশন, এটা একটা। এরপর হচ্ছে কি পুরস্কার, এটা একটা। তারপর অর্থনৈতিক সমীক্ষা, এটা একটা। এখন অর্থনৈতিক সমীক্ষার মধ্যে কমা দিয়ে অ্যাব্রিভিয়েশন। নাও দ্য কোশ্চেনের সমীক্ষার মধ্যে কি কি আসবে? সমীক্ষার মধ্যেও যে তোমার মানব উন্নয়ন সূচক, হেনলি পাসপোর্টের সূচক, সুখী দেশের তালিকা, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা, অ্যান্ড আদার্স। ঠিক আছে, সব কিছুই পড়া লাগবে। এবং বাংলাদেশের পজিশন কত, এবং টপ মোস্টে যেগুলো সেগুলোর পজিশন কত। ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে তোমার আহ, মানে মেইন টপিক। এছাড়া আরেকটা টপিক দিবা, সেটা হচ্ছে তোমার বাজেট। বাজেট কমা দিয়ে লিখো কর। বাজেট কমা দিয়ে লিখো কর। কর তো বুঝো, মানে যে অ্যাকচুয়ালি তুমি কতটুকু কর দিবা, তোমার পকেটে কি টাকা আছে কিনা। বা বা হচ্ছে ধরো, মানে মহিলাদের ক্ষেত্রে কত টাকা দিতে হবে, বা যদি সে বয়স্ক হয় তাহলে কত দিতে হবে, যদি জুলাই রেভলিউশনের যোদ্ধা হয়ে থাকে তাহলে সে কত টাকা দিবে, মানে কত থ্রেশহোল্ডে গিয়ে তাকে কর দিতে হবে, ওইটা। তো এটা বাজেটের সাথে রিলেটেড। ওকে। এবং এই ভাইয়া। বাজেট পড়ার সময়, ওয়েট, বাজেট পড়ার সময়, আচ্ছা এনিওয়ে, তোমরা যদি কোনো কোশ্চেন থাকে খাতায় টুকে রাখো, আমরা যখন শেষ করব তখন তোমাদের কোশ্চেনগুলো নিব, বা চ্যাটে লিখো, পরে আমি অ্যান্সার করব। এনিওয়ে, তো যেটা হচ্ছে বিষয় যে বাজেটের সাথে তোমার বেইজ ইয়ারটা উল্লেখ থাকে, অনেক সময় থাকে না, বাট মনে রাখবা যে বাংলাদেশের বেইজ ইয়ার কত, বা এইটা কি রে। এই যে আপু মুসা, তুমি মিউট করো নিজেকে। ঠিক আছে। ওকে। তো ধরো এই যে বেইজিয়ারের ধরো বিষয়টা, তারপরে আর কি বললাম, দেখছো তোমাদের ডিস্টারবেন্সের কারণে মাথা উলে যায়, জিনিসগুলো ভুলে যাই। তো দেখো, বেইজিয়ারের বিষয়টা, এছাড়া আর কি বলছি, এই কি জানি বলতেছিলাম লাস্ট। বাজেট ভাইয়া কর। বাজেট আর কর। আচ্ছা ধরো বেইজিয়ারের এটাই, এটা একটু মাথায় রাখবা। এবং হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক যে বছর, বা ফিসকাল ফিসকাল ইয়ার, অর্থ বছর যেটা বলতেছি আমরা, সেটার যে ডিউরেশনটা, এটা মাথায় রাখবা। এবং বাজেটের পরিমাণ কত, এটা মনে রাখবা। এবং কোন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, স্লোগানটা কি, এই জায়গাগুলোতে একটু বেশি এমফাসিস দিবা। তো এটা একটা। তো এখন এখানে টোটাল টপিক কয়টা হইলো? সিরিয়ালি তো করতেছো, কয়টা হইলো? ভাই চারটা। 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 আরেকবার রিভিউ করতেছি: জুলাই রেভলিউশন, পুরস্কার, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট। তাহলে এই চারটা। ওকে। আর এইগুলোর সাথে কিছু কমা দিয়ে টপিক ছিল, সেটা তো অলরেডি অ্যাড করে নিছো। নেক্সট টপিকে চলে আসা, দ্যাট ইজ কোপ। কোপ মানে কি বলো? কোপ। কনফারেন্স অফ পার্ট। হ্যাঁ, কনফারেন্স অফ পার্টিজ। এই যে লাস্ট কোপ কোথায় হয়েছে, 30 নম্বরটা, এবং 31 নম্বরটা কোথায় হবে, মানে আপডেটটা এবং নেক্সটটা দুইটাই পড়তে হবে। এই যে মিউট, নিজেকে মিউট করো। ওকে। তো এই হচ্ছে বিষয়। এবং কোপ কোন অর্গানাইজেশন থেকে হয় সেটা মাথায় রাখতে হবে। কোপ থেকে একটা এমসিকিউ পাবো ফর শিওর। আচ্ছা, গেল। এবং এইটার সাথে রিলেট করে, কোপের সাথে রিলেট করে কিছু অর্গানাইজেশন আছে, যেমন তোমার এই যে ইউএনএফসিসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এইটা সম্পর্কে ডিটেলসটা পড়বা। ওকে। এবং জলবায়ু সংক্রান্ত অন্যান্য যে সকল চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো পড়বা, বা প্রোটোকল যেগুলো হয়েছে, প্রোটোকলগুলো ম্যাক্সিমাম সময় জলবায়ু বা আবহাওয়া এগুলো নিয়েই হয়। তো এই যে প্রোটোকলটাও লিখে নাও। এবং তোমার জলবায়ু বা ক্লাইমেট কমা দিয়ে লিখে নাও কোপ, ইউএনএফসিসিসি, আরেকটা হচ্ছে আইপিসিসি, দেন হচ্ছে তোমার এই যে ক্লাইমেট এবং প্রোটোকল। এই কয়েকটা জিনিস একটা টপিক হিসেবেই কমা দিয়ে লিখবা সবগুলাকে। 5 নম্বর ভাইয়া টপিক। আরেকবার একটু বলতেন। আবার বলতেছি: কোপ, তারপরে ইউএনএফসিসিসি, এরপরে আইপিসিসি, তারপর হচ্ছে মানে ক্লাইমেট বিষয়ক এটা লিখবা, এবং প্রোটোকল। নেক্সট চলে আসো যে তোমার কয়েকটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো সম্পর্কে একটু ভালোভাবে পড়তে হবে বাংলাদেশের, অফকোর্স। এরপর আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেটাতে যাব। আগে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শেষ করি। তো প্রতিষ্ঠান সমূহ, টপিকের নাম দাও প্রতিষ্ঠান সমূহ, এবং কোলন দিয়া তুমি ভিতরে কোন কোন প্রতিষ্ঠান পড়বা সেটা পারবা না। এটা একটা টপিক, জাস্ট আমি এখন ভিতরের টপিক বলতেছি। তো টপিকের নাম হচ্ছে প্রতিষ্ঠান সমূহ। তার মধ্যে লিখো কোলন দিয়ে সর্বপ্রথম বার্ড, BARD, বার্ড। তারপর হচ্ছে তোমার বাংলা একাডেমি। তারপর হচ্ছে তোমার ব্রাক। তারপর হচ্ছে তোমার বাড়ি, BARI, বাড়ি। তারপর হচ্ছে তোমার এই যে তোমার হচ্ছে
নিপোর্ট, NIPORT, নিপোর্ট। তারপর হচ্ছে তোমার একনেক, ECNEC, একনেক। তারপর হচ্ছে তোমার BRRI। তারপর হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এরপর হচ্ছে তোমার সিডেপ। তারপরে বিমস্টেক এবং ICDDRB। আরেকটা হচ্ছে ব্যবসা। আরেকটা হচ্ছে তোমার BSEC, মেবি BSEC, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন, এরকম। তো লিখছো সবগুলা কি, নাকি মিস গেছে, আবার বলবো? সিরডেপের ভাইয়া পরে কি বলছে? লাস্টের বি দুইটা আর আর আরেকবার আই এর বললে পরে? আচ্ছা, বললে আরেকবার ভালো হয়। আরেকবার রিপিট করতেছি। প্রথমটা ছিল বার্ড, তারপর হচ্ছে তোমার বাংলা একাডেমি, তারপরে বারি, BARI, তারপর হচ্ছে তোমার ব্রাক একটা, ব্রাক, BRAC, তারপরে নিপোর্ট, NIPORT, নিপোর্ট, একনেক, BRRI, এটা, তারপরে এশিয়াটিক সোসাইটি, সিরডেপ, বিমস্টেক, এরপরে ICDDRB। আর আরেকটা কি বললাম লাস্টে, ওই যে আরেকটা হচ্ছে বেবজা এবং BESC। ঠিক আছে, বেবজা, BSC মানে হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন, আর বেবজা তো বুঝছোই ইপিজেড এর সাথে রিলেটেড। তো বেবজা বললে ইপিজেড বুঝতে হবে। এখন আবার বললো না যে ভাই ভাই ইপিজেড পড়ো। বিমস্টেকের পরে। বিমস্টেকের পরে ICDDRB, এরপরে বেবজা এবং BSEC। ঠিক আছে, তো বেবজার সাথে ব্র্যাকেটে লিখে দাও ইপিজেড। তোমরা আবার ভুলে যাবে এটা। বেবজার সাথে ব্র্যাকেটে ইপিজেড লিখো। আবার BSECর সাথে স্টক এক্সচেঞ্জ লিখে দাও, যে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ। লিখছো এগুলা? এবার চলে আসো যে প্রতিষ্ঠান সমূহ, আবার নতুন টপিক দাও, প্রতিষ্ঠান সমূহ মানে এটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। এখন এতক্ষণ বলছি আমরা বাংলাদেশের গুলা, এখন ইন্টারন্যাশনাল গুলাতে যাও। সো ভাইয়া ইন্টারন্যাশনাল। সিলডারের পরে কোন দুইটা বলছেন? কিসের পরে? এশিয়াটিক সোসাইটির পরে? এরপরে বলছি সিরডেপ, বিমস্টেক, ICDDRB, বেবজা, BSEC। আচ্ছা ভাই। কয়েকটা তো বলছি। আচ্ছা, তোমরা সুন্দর করে লিখতে হবে তা না, একটু দ্রুত লিখো, পরে নিজের মতো করে নিজে নোট করে নিও। এরপর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। প্রথমেই হচ্ছে ইউএন। ইউএন, এখন ইউএন এর মধ্যে আমি বলে দিচ্ছি যে ইউএন এর মধ্যে তো সব ডিটেলস পড়বাই, বাট একটা পার্ট একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা, সেটা হচ্ছে ইউএন এর যে শুরু থেকে শেষ পর্যন্ত যে সম্মেলনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। ধরো এখানে তোমার সেন্ট ফ্রান্সিসকো হচ্ছে সবার লাস্টে, যেটার মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছে। তারপর লন্ডন ঘোষণার মাধ্যমে ভেটো পাওয়ার আসছে, এবং সর্বপ্রথম যেই, সরি, ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে ভেটো পাওয়ার আসছে, এবং সর্বপ্রথম যে পদক্ষেপটা সেটা হচ্ছে লন্ডন ঘোষণার মাধ্যমে। তো এই যে একটা লিস্ট আছে কোন কোন সম্মেলনের মাধ্যমে তোমার মানে পুরোপুরি ইউএন প্রতিষ্ঠা হয়েছে, তো ইউএন সম্পর্কে পড়তে হবে। আর আদার্স ইনফরমেশন তো পড়বাই, A to Z। তারপর, ভাইয়া শালগুলাও কি পড়তে হবে? জি, শালগুলাও কি পড়বো? এই যে লন্ডন সম্মেলন, তারপর হচ্ছে ইয়াল্টা সম্মেলন, এগুলোর। হ্যাঁ, সালটাও পড়লে বেটার, কারণ জাহাঙ্গীরনগরে তোমার এই যে সেন্ট ফ্রান্সিসকোর তারিখ সাল সহ আসে। সেন্ট ফ্রান্সিসকোর জন্য কিন্তু তারিখ ফিক্সড না, ওটা এত থেকে এত রেঞ্জ দেওয়া আছে, ওইভাবে আসছে। জাহাঙ্গীরনগরে আসে, এগুলো ছাড় নাই কোনো। ঠিক আছে, ওকে। এরপর হলো যে তোমার ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক, আচ্ছা, এই যে তোমার ইউএন এর সাথে কিন্তু এটার আদার্স যে অঙ্গ সংগঠনগুলো সেগুলো পড়বা কিন্তু। ধরো ইকোসক, তারপরে সিকিউরিটি কাউন্সিল, মানে এটা ডিটেলস পড়বা। ওইটা এমন না যে জাস্ট ইউএন এর ইতিহাস পড়লে হয়ে যাবে, তা না। এরপর হচ্ছে তোমার ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF, এই দুইটা টপিক সেকেন্ড। লিখছো? তারপর লেখা হচ্ছে তোমার WTO, ঘ্যাট, ইইউ, এই তিনটা জিনিস একসাথে। WTO, গ্যাট এবং ইইউ, এই তিনটা জিনিস ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর পরে। গেট আর ডাব্লিউটিও একই না? গ্যাট আর WTO এক কেন হবে? গ্যাট থেকে পরবর্তীতে WTO হয়েছে। হুম। তো এটা যদি জানো তাহলে আবার পুরাতন এক কেন থেকে। জিজ্ঞেস করছো? মাঝে মধ্যে যে কিছু স্টুডেন্ট নিজেকে বলদ পরিচয় দিয়ে, জানো? তুমি তো জানো এটা ইনফরমেশন, তাহলে শুধু শুধু টাইম ওয়েস্ট কেন করলা? এখন দেখো, হ্যাঁ। ভাইয়া ব্যাটের পরে কি বলছেন বুঝি নাই। গ্যাটের পরে, আচ্ছা বলছে হচ্ছে WTO, গ্যাট, তারপরে ইইউ, ইউরোপিয়ান ইউনিয়ন। ওকে,
এরপর হচ্ছে ভাইয়া প্লিজ লিখো। একটা কোশ্চেন। হ্যাঁ। সরি সরি, মানে বিষয়টা হচ্ছে আমি মাত্র হ্যাঁ জয়েন করছি, একটু লেট করে ফেলছি, মানে কিসের উপর ক্লাস হচ্ছে এটাও ও, আমি সাজেশন জানতে। দিতেছি বি ইউনিটের জিকে টপিক। তুমি এখন যা শুনতেছো সেটা নোট করো, বাকিটা তুমি রেকর্ড থেকে নোট করে নিবা, বা ওকে, হচ্ছে এমনি তো নিতে পারো। এটা সি ইউনিটের জন্য না? বিসি সব সেমই তো কাইন্ড অফ। ওকে ওকে। তারপর দেখো তোমার এই যে টপিক লিখো, সেটা হচ্ছে তোমার নেটো। নেটো লিখো। নেটো, নেটো লেখার পরে নেক্সট টপিক দ্যাট ইজ তোমার ওআইসি। ওআইসিটা লিখো, নেটোর সাথে ওআইসি। তারপরে এখন চলে আসো যে ইয়ে সম্পর্কে, যেগুলা তোমার অ্যাটমিক পাওয়ার সম্পর্ক রিলেটেড, যেমন এনপিটি সিটিবিটি সল্ট। ঠিক আছে, এনপিটি সিটিবিটি সল্ট। তারপর তোমার হচ্ছে যেগুলা ক্লাইমেট রিলেটেড, সে ফর এক্সাম্পল ওই যে আইপিসিসি ইউএনএফসিসি সেগুলা। এরপরে তোমার আহ, তোমার এই কয়েকটা, এরপরে তোমার হচ্ছে কমনওয়েলথ লিখো, কমনওয়েলথ। কমনওয়েলথ লিখো। কমনওয়েলথ লেখা হলে দেন লিখো হচ্ছে, ভাইয়া আইপিসিসির পর কি বলছেন? আচ্ছা আইপিসিসির পরে বলছি যে হচ্ছে কমনওয়েলথ, এটাই। আবার তোমার যে আসিয়ানটা লিখবাও, আসিয়ানের সদস্য বাংলাদেশ হইতে চায়, তাই ইম্পর্টেন্ট। আসিয়ানটা লিখবা, কমনওয়েলথ লিখার পরে আসিয়ান। ওকে, তাহলে এই গেল। এরপরে আরেকটা অর্গানাইজেশন লিখবা, সেটা হচ্ছে ওপেক। ওপেক। এরপরে আইএইএ। ওপেকের পাশে কমা দিয়া আইএইএ। আইএইএ। ঠিক আছে। এবং কয়েকটা আছে ভাইয়া তোমার মানবিক, কমা দিয়ে লিখো, মানবিক কয়েকটা আছে, যেমন তোমার আহ, ওই যে পরিবেশবাদী অর্গানাইজেশন চক্ষু চিকিৎসা বা চক্ষুদান বিষয়ক একটা আছে। তারপরে তোমার মাদার তেরেসার বিষয়টা আসবে, বা ওই যে একটা আছে না ইয়ে, রেড ক্রস, রেড ক্রিসেন্ট। মানে মানবিক যে কয়েকটা, সেই কয়েকটা একটু আলাদাভাবে পড়বা। মানে মানবিক লিখে নাও, যেগুলো মানবিক কাজকর্ম করে। এটা গেল ইন্টারন্যাশনাল পার্টের টপিকগুলো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়বা, মোস্ট অফ দ্য টাইম এখান থেকে কোশ্চেন আসে। আচ্ছা, চলে আসো নেক্সট তোমার একটা টপিক দ্যাট ইজ আলাদা টপিক হিসেবে দিবা, কারণ এটা থেকে এমনিতে একটা এমসিকিউ প্রতি বছরই আসে, যদিও এটা ইউএন এর সাথে রিলেটেড টপিক, বাট এটা থেকে প্রতি বছর যেহেতু আসে, তাই আমরা আলাদা একটা টপিক দিচ্ছি, দ্যাট ইজ এসডিজি এমডিজি। এসডিজি এমডিজি, এটা লিখো। এসডিজি এমডিজি, তারপর হচ্ছে তোমার ইউনেস্কো রিকগনাইজড এভরিথিং। ঠিক আছে, ইউনেস্কো রিকগনাইজড এভরিথিং, টেনজিবল ইনটেনজিবল দুইটাই। টেনজিবল কথাটার মানে কি, বাংলায় কি বলবা, বলো। নবায়নযোগ্য। হুম, সেটা তো রিনিউয়েবল। দৃশ্যমান। ঠিক আছে, দৃশ্যমান এটা একটা হতে পারে, ইটস এ গুড অ্যান্সার। বাট আমরা এই যে বলি না, ইউনেস্কো স্বীকৃত অধরা সংস্কৃতি। অধরা, অধরা, অধরা মানে হচ্ছে ইনটেনজিবল, আর টেনজিবল হচ্ছে যেটা যেটা ধরা ধরা যায়। যায়। তো বাংলাদেশি টেনজিবল কয়টা আছে? তিনটা। টানা। চারটা স্বীকৃতি দিছে ইউনেস্কো। কি কি দিছে বলো? তিনটা না? একটা হচ্ছে সুন্দরবন, তারপরে পাহাড়পুরের তিনটা শঙ্কর তিনটা। বিহার, আরেকটা হচ্ছে বাগেরহাটের আর ষাট গম্বুজ মসজিদ। মসজিদ। ষাট গম্বুজ মসজিদ। হ্যাঁ, এই তিনটা হচ্ছে তোমার টেনজিবল, যেগুলা ধরতে পারবা, দেখতে পারবা, ঘুরতে পারবা, কিন্তু বাকিগুলা হচ্ছে তোমার অ্যাস্থেটিক বিষয়, মানে ইনটেনজিবল, অধরা সংস্কৃতি। বুঝে গেছে? তো এই যে ইউনেস্কো স্বীকৃত সব, এভরিথিং দিয়ে দিছে এই জন্য টপিকের নাম। এটাতে কোশ্চেন আসে। নেক্সট একটা টপিক লিখো, কমা দিয়ে নিচে, মানে নতুন নাম্বার দিয়ে নিচে, সেটা হচ্ছে তোমার জনপদ। জনপদ। জনপদ লিখছো? জনপদ। জনপদ লিখার পরে আরেকটা টপিক লিখবা, সেটা হলো তোমার সভ্যতা। আর নিচে আরেকটা নাম্বার দিয়ে লিখো সভ্যতা। সভ্যতা লিখা হয়েছে? সভ্যতা লিখছো। এবার জি ভাই। হচ্ছে তুমি এই যে একটা টপিক লিখবা, সেটা হচ্ছে মানে বাংলাদেশের নদী এবং আন্তর্জাতিক নদী। এই টপিকটা দুইটাই দুইটাই পড়তে হবে, বাংলাদেশের নদী রিলেটেড সব, আন্তর্জাতিক নদী রিলেটেড সব, মাস্ট। যদি বলো যে ভাইয়া কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, আগে বাংলাদেশের নদী ইম্পর্ট্যান্ট ছিল, এখন
বিদেশের নদী বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। ইদানিং এই ট্রেন্ডে দেখতেছি যে ইন্টারন্যাশনাল রিভার্স গুলা থেকে বেশি আসে কোশ্চেন। তোমরা হয়তো খেয়াল করছো কিনা আই ডোন্ট নো। তো বাংলাদেশের নদী, ইন্টারন্যাশনাল নদী, দুইটাই। ঠিক আছে। তারপর লিখো হচ্ছে তোমার উপজাতি। উপজাতি সম্পর্কিত পড়তে হবে। তারপরে লিখো হচ্ছে ব্রিটিশ যেই সংস্কারগুলো হয়েছে না, ব্রিটিশ সংস্কারগুলা। তো ব্রিটিশ পিরিয়ডের সংস্কারগুলা লিখো শুধু, ব্রিটিশ সংস্কার। ধরো যদি জিজ্ঞেস করি, যেটা সবসময় প্রচুর আসে পরীক্ষায়, চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল কত সালে এবং কে করছে? 1793 সালে 1793 লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস। এই যে গুড, এই কোশ্চেনটা কিন্তু 100% আসে, মানে এটা ইম্পর্টেন্ট খুবই। তারপর ধরো রেল যোগাযোগেরটা, কাগজে মুদ্রা বা হচ্ছে এটার ব্যবহার, তারপরে সতীদাহ প্রথা বিলোপ, তার বিধবা বিবাহ প্রথা বিলোপ, এগুলা আর কি একটু বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের অলরেডি তো আমরা মার্ক করা শীট দিয়ে দিব তোমাদেরকে, সেখানে এগুলো পাবা। ওকে। তারপরে লিখো হচ্ছে সুলতানি আমল। সুলতানি আমল মানে ভাইব আলাদা। জাহাঙ্গীরনগর মানে হচ্ছে সুলতানি আমল। এটা জাহাঙ্গীরনগরের সুলতানি আমল থেকে কোশ্চেন বেশি আসে। লিখো এটা, সুলতানি শাসন বা আমল। মানে ওইখানে তো অনেক আছে, মৌর্য টৌর্য, মানে এভরিথিং ইচ এন্ড অল। তো ওইটার মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, লিখছো? লিখা হয়েছে এই পর্যন্ত? ইয়ে এখন জি হলো ভাইয়া। আমরা, এখন হলো আবার আমরা আবার আমরা ইন্টারন্যাশনাল পার্টের টপিকে চলে যাব। নতুন নাম্বার দিয়ে নিচে আবার লিখো যে বিভিন্ন দেশ। এটা দিয়ে কোলন দাও, কারণ দেশ বলে দিব যে কোন কোনগুলা পড়তে হবে। বিভিন্ন দেশ। প্রথমেই লিখো চীন, চাইনিজ, চায়না, মেড ইন চায়না। লিখছো? জাপান, চীন, জাপান। তারপর লিখো যে তোমার ইউএসএ। তারপর লিখো রাশিয়া। তারপর লিখো হচ্ছে জার্মানি। তারপর লিখো হচ্ছে ফ্রান্স, ইউকে। ফ্রান্স, ইউকে। লিখছো এই কয়েকটা? এরপর লিখো ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা কিন্তু আপডেট হট টপিক। তারপর লিখো হচ্ছে সুদান। এটাও আপডেট হট টপিক, সুদান। তারপর লিখো হচ্ছে তোমার প্যালেস্টিন এবং ইসরায়েল। এটা লিখছো? এই সবগুলা কান্ট্রি কি লিখছো? জি ভাইয়া। এই কয়েকটাই পড়লেই হবে, এর চেয়ে বেশি দেশ আমি দিলাম না সাজেশন হিসেবে। নেক্সট টপিকে চলে আসো, সেটা হচ্ছে মানে এখানে এই টপিকগুলা সবগুলাকে একটা টপিক হিসেবেই নাও। বিরোধপূর্ণ দ্বীপ। ভাইয়া, এগুলার হচ্ছে কি সবকিছু পড়তে হবে? তোমার যেমন বইতে কোন এগুলা দেশের, সম্পর্কে যা আছে তা পড়লেই হবে, সহজ উত্তর, সহজ কোনটা সমাধান। কোন দেশের উপনিবেশ ছিল, এরকম অনেক তথ্য, এগুলো কি পড়তে হবে? আমি বলি, মানে এটা তো কান্ট্রি বেসড ইনফরমেশন, তো তুমি যেই বই পড়ো না কেন, তোমার কান্ট্রি বেসড ইনফরমেশন গুলা লিস্ট করে দেওয়া আছে না, ওইখান থেকে ধরে ধরে পড়বা। দ্যাটস অল। আর যদি পসিবল হয় যে রিসেন্ট পার্টের মধ্যে যেগুলা আসে, সেখানে যদি এই কান্ট্রি রিলেটেড ইনফরমেশন থাকে তখন একটু গুরুত্ব সহকারে পড়বা। কারণ রিসেন্ট তো এখানে ভিতরের ভিতরে নাও দেওয়া থাকতে পারে, এটা আলাদা থাকে। দ্যাটস অল। ওকে, নেক্সট টপিক, বিরোধপূর্ণ দ্বীপ। এটা একটা টপিক হিসেবেই মানে সবগুলো টপিক লিখবা। বিরোধপূর্ণ দ্বীপ, চুক্তি, প্রণালী, বিপ্লব, তারপরে সীমারেখা এবং স্কোয়ার। এ কয়েকটা টপিক লিখো। বিরোধপূর্ণ স্যার দ্বীপ, একবার বলবেন এটা? আবার বলতেছি, বিরোধপূর্ণ দ্বীপ, চুক্তি, প্রণালী, বিপ্লব, সীমারেখা, পরে স্কোয়ার। যেমন ধরো ট্রাফালগার স্কোয়ার, তাহরির স্কোয়ার, তারপরে তাকসিম স্কোয়ার, এগুলো কোনটা কোথায় অবস্থিত এরকম। তারপরে তোমার আছে হচ্ছে, এই তো এই কয়েকটা টপিক। আচ্ছা, তো আমি এখানে যা যা বলছি সব লিখছো না? টোটাল তাহলে কয়টা টপিক হলো জি ভাইয়া। লিস্ট অনুযায়ী? 20টা। 15টা। 15টা ভাই। আচ্ছা, হয়তো 17টা 15টা হয়েছে। হয়েছে। হয়তো তোমরা অনেকেই আবার কিছু কিছু টপিককে এক্সট্রা টপিক হিসেবে লিখছে, এই কারণে হয়তো এরকম হতে পারে, সমস্যা নেই।
আরেকটা টপিক লিখবা, সেটা হচ্ছে তোমার অলিম্পিক। অলিম্পিক। অলিম্পিক খেলা। ঠিক আছে, অলিম্পিক কিন্তু দুইটা, একটা গ্রীষ্মকালীন আর একটা হচ্ছে শীতকালীন, মানে উইন্টার অলিম্পিক সামার অলিম্পিক, দুইটা সম্পর্কেই পড়তে হবে যে নেক্সট কোনটা কত সালে কোথায় হবে, আর লাস্ট যেটা হয়ে গেছে সেখানে কোন দেশ সবচেয়ে বেশি কিছু পাইছে। দ্যাটস ইট। বা এ যাবৎকালে অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণ কে নিছে বলো তো? চীন। মাইকেল ফেল্পস। নাম বলো, মানে এই যাবৎটা হয়েছে মাইকেল ফেল্পস বলে না? পলস বলছো? ফিলিপস, হোয়াট এভার ইট ইজ। সে কি করে? তার কাজ কি? সাঁতার কাটে। হ্যাঁ, সাঁতারু। আচ্ছা, তারপর তোমার খেলাধুলার মধ্যে ক্রিকেটকে নিতে পারো, লাইক অলিম্পিকের পরে ক্রিকেট ইম্পর্টেন্ট, কারণ ক্রিকেট আমাদের বাংলাদেশে পপুলার, তাই কমা দিয়ে এই। ইদানিং তো ভাই ফুটবল তো বেশি পপুলার। আচ্ছা, ভাইয়া ক্রিকেট থেকে কি কি করবো? ক্রিকেট এই যে থেকে কি কি পড়বা? ওই যে হামজা চৌধুরী কোন টিমে খেলতো ওইটা? আহ, না, হামজা তো হচ্ছে ফুটবলের মধ্যে, ও কি ক্রিকেট খেলে নাকি? শোনো, তোমরা ক্রিকেটের মধ্যে পড়বা হচ্ছে যে বাংলাদেশ রিসেন্ট তো ক্রিকেটে তেমন কোনো ভালো কিছু করতে পারে নাই। ওই যে মুশফিকুর 100তম সেঞ্চুরি ইয়ে করছে যে হ্যাঁ, টেস্ট। এই যে মুশফিকুর রহমানের হ্যাঁ, ইনফরমেশনটা ওটাই। পড়বা, আর এই যে কবে কোন স্ট্যাটাসটা পাইছে টেস্ট ওয়ান ডে, এগুলা একটু পড়বা। এবং প্রথম দিকে ম্যাচগুলা কাদের বিপক্ষে হয়েছে, প্রথম জয় কাদের বিপক্ষে হয়েছে, এই টুকটাক ব্লাবলা ইনফরমেশন পড়লেই হবে। ভাইয়া বাংলাদেশ তো রিসেন্টলি ইন্ডিয়ার বিপক্ষে ফুটবলে 22 বছর পর হ্যাঁ হ্যাঁ, জিতছে, এটা এটাই কি হট বলতেছি। টপিক আর নাকি? ফুটবলের মধ্যে রিসেন্ট যে একটা জয় আসছে, এটা একটু পড়বা। এখানে ডিটেলস সব পড়বা, যে কে গোল করছে, কয়টা করছে, বা তোমার অধিনায়ক কে ছিল খেলার, একই সাথে তোমার কাদের বিপক্ষে খেলা হয়েছিল এবং কোথায় খেলা হয়েছিল, পড়তে হবে। গেল। তো এই হচ্ছে গিয়ে রিসেন্টের সাথে রিলেট করে। আর ওই যে নোবেল প্রাইজ ট্রাইজ, এটা তো শুরুতেই বলে দিচ্ছি, অর্থনৈতিক সমীক্ষা, জুলাই রেভলিউশন, এগুলা এগুলা বলছি। তো এই হচ্ছে গিয়ে বি ইউনিটেড টপিক। এবং তোমার কিছু টপিক, মানে এটা হচ্ছে মেইন নর্মাল জিকের টপিক বলছি, এখানে তোমাকে আমি কি বলছি, নর্মাল জিকের টপিক বলছি। বাট বি ইউনিটে কিছু সাবজেক্টিভ জিকে টপিকও থাকবে, যেমন ধরো ইকোনমিক্স রিলেটেড কোশ্চেন থাকবে, তারপর জিওগ্রাফি রিলেটেড কোশ্চেন থাকবে। তো এগুলার ক্লাস তুমি আমাদের ওই যে এফআরবি ব্যাচের বা জিকে গ্লোরি ব্যাচের ওখানে শিট পাবা, সাবজেক্টিভ জিকের 8টা না 9টা শিট, ওইখান থেকে ওইটা পড়বা। আর হলো যে তোমার বি ইউনিটে তোমার আলাদা আরো কিছু সাবজেক্ট আছে, যেমন তোমার নৃবিজ্ঞান, তারপরে তোমার ভূগোল, তারপরে হচ্ছে ইউআরপি। তো ওগুলো থেকে তেমন একটা কোশ্চেন থাকে না, কোশ্চেন বেশি থাকে ইকোনমিক্স এবং ভূগোল থেকে আর নৃবিজ্ঞান থেকে। আর এই যে যেটা হচ্ছে সরকার ও রাজনীতি, যেটা বিভাগটা, সেটা থেকে কোশ্চেন ওই নর্মাল জিকের মধ্যে চলে আসে, লাইক বাংলাদেশের সরকার ব্যবস্থা কিরকম, বা তোমার এই যে বর্তমান সরকার ব্যবস্থা, এগুলো থেকে কোশ্চেন ওইভাবে রিলেট করে চলে আসবে সাম্প্রতিকের মধ্যে থেকে। তো মেইন টপিক হচ্ছে ইকোনমিক্স, তো ইকোনমিক্স এটা রিলেটেড বিভিন্ন সিউনিটের জিনিস। জন্য তো প্রযোজ্য, তাই না? হ্যাঁ, এই সেম জিনিস তোমার সি ইউনিটের জন্য ইম্পর্ট্যান্ট, এবং সি ইউনিটের জন্য আলাদা আমি টপিক ভিত্তিক আরেকটা সাজেশন তো দিচ্ছি নেক্সট ক্লাসে। তো তোমরা এই যে টপিকগুলো যেগুলো বললাম নর্মাল জিকের মধ্যে, এই টপিকগুলো এখান থেকে পড়বা, আর সাবজেক্টিভ জিকে সাবজেক্টিভ শিট থেকে। ক্লিয়ার সবাই? ভাইয়া এই জি সাজেশন ভাইয়া। শুধুমাত্র জাবির জন্য? না, অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরের সিলেবাস শেষ করা মানে হচ্ছে আদার সকল ইউনিভার্সিটির সিলেবাস শেষ করা। তো মানে এটা তো এখন আমি বলছি তাই তোমরা এই টপিকগুলো পড়ো, আর তুমি দেখো এই টপিকগুলো কি আদার্স ইউনিভার্সিটিতে আসে কিনা, দেখো তুমি। আসে কিন্তু, এগুলোই আসে। জাহাঙ্গীরনগরের কোশ্চেন স্ট্যান্ডার্ড হচ্ছে বেস্ট। এনিওয়ে, তো এখন হচ্ছে ভাই- আমরা আমাদের ক্লাসে যাব। কোনো কোশ্চেন থাকলে বলো, দ্রুত বলো। ভাই ভাইয়া একটা কথা ভাইয়া হ্যাঁ, ভাইয়া রিসেন্ট গুলা কি ক্যাপসুল থেকে পড়বো? রিসেন্টের জন্য আমি আলাদা শিট দিব, তোমরা ক্যাপসুল নিজেদের মতো করে পড়তে পারো। ভাই ক্লাসের পর কি আজকে দাগানো পিডিএফটা দিবেন? হ্যাঁ, দিব তো, এটাও দিব, সমস্যা নেই। সো দেখো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। সো এটা হচ্ছে আমাদের মানে জিকের ম্যারাথন ক্লাসের প্রথম ক্লাস, হুইচ ইজ বাংলাদেশ পার্ট। মানে এখানে আমরা বাংলাদেশ পার্টের সমস্ত টপিক কভার করব, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু। আর দেখো পুরো শীটটা কিন্তু দাগানো, আমি এটা দাগাইছি যে সেই পরশু থেকে শুরু করে আজকে বিকেলে শেষ হলো।
তোমাদের এই ক্লাসটা তো বিকেলে নেওয়ার কথা ছিল, বাট এই যে এখন রাত্রে নিচ্ছি। তো সবকিছু দাগানো, যা যা দাগাইছে শুধু তাইতেই পড়বা, খুব গুরুত্ব সহকারে পড়বা, এগুলা থেকেই কোশ্চেন হুবহু কমন থাকবে। এক্সট্রা ইনফরমেশন পড়ার পিডিএফটা মানে কখন দিবেন? আচ্ছা, দিব, সমস্যা নেই, আগে ক্লাস শেষ হোক তারপর। এখন দেখো, এই যে শুরুতেই যেটা, আমরা এখানে কোনো কোশ্চেন যদি থাকে তোমাদের চ্যাটে লিখবা, আনমিউট করবা না নিজেকে, কারণ তোমাদের ভয়েস আসলে তখন আমি ট্র্যাক হারায় ফেলি, দেখা গেছে টাইম অনেক চলে যায়, ম্যারাথন ক্লাসে অনেকক্ষণ টাইম নিতে হয়। দ্যাটস ওয়াই আমাদের যাতে টাইম ওয়েস্ট না হয়, কোনো কোশ্চেন থাকলে চ্যাটে লিখবা, আমি অ্যান্সার করব। শুরুতেই দেখো যে বাংলাদেশের পরিচিতি, সো এখান থেকে কি পড়বা, এখান থেকে খেয়াল করে দেখো যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, দ্যাট ইজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা পরীক্ষা আসে, কিন্তু মনে হতে পারে যে খুবই ইজি জিনিস, কিন্তু এটা পরীক্ষা আসে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এবং অনেক স্টুডেন্ট আছে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে বাংলাদেশের সাংবিধানিক নাম কি, তোমরা উত্তর করবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মানে ভেরি ফানি, বাট তোমরা এটা উত্তর করো, এই যে তুমি যে মনে মনে ভাবতেছো না যে হ্যাঁ আমিও তো এটাই ভাবতাম, বাট অ্যাকচুয়ালি না, নামটা কি, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু বলা যাবে না। আর যদি বলি বাংলাদেশের সংবিধানের নাম কি বলো তো? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার। এই যে সরকার না সংবিধান। ও সংবিধান, সরি। সংবিধান। দেখো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই যে লাস্টে গিয়া বিভক্তি, এটা লাগবে, বিভক্তি ছাড়া বললে হবে না। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এটা, যে বাংলাদেশের সংবিধানের অফিসিয়াল নাম কি, সেখানে একটা লেখা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, তো সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশের সংবিধান, মানে বিভক্তি সহ। ওকে, এরপর দেখো যে উৎপত্তি, তো বাংলাদেশ কিভাবে আসছে, দেখো বাংলাদেশ প্রথমে ছিল বঙ্গ, তারপরে বাংলা, সুবে বাংলা, তারপরে পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা। তো তো এখানে বিষয় হইতেছে যে বাংলাদেশ নামকরণটা আগে ইম্পর্টেন্ট ছিল, লাইক 5 ডিসেম্বর 1969, কিন্তু এটা এখন আবার লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে, মানে একদমই ইম্পর্টেন্ট না, কারণ এই নামকরণ করছিল আবার বঙ্গবন্ধু তাই বাদ এটা। চলে আসো নেক্সট, যে সাংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয় 16 ডিসেম্বর 1972, এটা মনে রাখবে এই ইনফরমেশনটা, ঠিক আছে, এই যে এটা। এরপর দেখো যে ঢাকা আমাদের রাজধানী, বাট ঢাকা রাজধানী কি শুধু এবারই হয়েছে না, এর আগেও ছিল, এর আগে ঢাকার নাম ছিল ঢাক্কা, ঢামাক্কা, ঢাকার অনেক নাম টাম ছিল আগে, জাহাঙ্গীরনগরও নাম ছিল। আমাদের আমাদের ইউনিভার্সিটির নাম কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কারণ ঢাকার নাম কিন্তু আগে জাহাঙ্গীরনগর ছিল। কে করছিল, এই যে 1610 সালে সর্বপ্রথম যে নামটা, সেটাই কিন্তু জাহাঙ্গীরনগর ছিল, কে করছিল নাম, বলো? ইসলাম ইসলাম। খান। সুবেদার শায়েস্তা সুবেদার। ইসলাম খান। এবং ওই সময় তোমার মেইন শাসক ছিল হচ্ছে জাহাঙ্গীর, মোগল সম্রাট জাহাঙ্গীর ছিল। কিন্তু এখানকার বাংলার এই অঞ্চল বা আমাদের বাংলাদেশের এই অঞ্চলগুলোতে যে যে যাকে তিনি নিয়োগ করছে যে তুমি এটা দেখো আমার লোক হয়ে, দ্যাট ওয়াজ ইসলাম খান। তো ইসলাম খান তার নেতার নাম অনুযায়ী বা মোগল সম্রাটের নাম অনুযায়ী এটার নামকরণ করছে জাহাঙ্গীরনগর। বুঝা গেছে? তারপর দেখো 1660 সালে হয়েছে, 1905 সালে হয়েছে, 1947 হয়েছে, 1971 হয়েছে, এ পর্যন্ত 5 বার বাংলাদেশের রাজধানী ঢাকা হয়। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের একটা দিবস, সেটা হচ্ছে 26শে মার্চ। তো এটা আমরা সবাই জানি যে স্বাধীনতা দিবস, বাট পরীক্ষায় কিন্তু এটা আর আসবে না। পরীক্ষায় মনে রাখবে যে জাতীয় দিবস, এটা পরীক্ষায় আসে প্রচুর। বাংলাদেশের জাতীয় দিবস কবে, দ্যাট ইজ 26শে মার্চ, মনে থাকে জানো, এটা ইম্পর্ট্যান্ট। তারপর দেখো তোমার এখানে যে স্থানীয় সময়, সেটা হচ্ছে গ্রিনিচ মিন টাইম থেকে 6 ঘন্টা বেশি। তোমাদেরকে যখন আমি সাবজেক্টিভ জিকে জিওগ্রাফির উপর ক্লাস নিয়েছিলাম জাহাঙ্গীরনগরের জন্য, সেখানে আমি এটা প্র্যাকটিক্যালি বুঝাই দিছি যে কেন এটা 6 ঘন্টা বেশি হয়। মনে আছে কি বলো তো? প্রতি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য হয় কয় মিনিট বলো? প্রতি 4 মিনিট। 4 মিনিট। 4 মিনিট। 4 মিনিট ভাইয়া। বাংলাদেশের হচ্ছে 90 ডিগ্রি, তো 90-কে 4 দিয়ে গুণ করলে কত হয় বলো? 360। 360। 360 না, 360-কে তোমার 6 দিয়া কাটলে, ছয়। মানে 60 দিয়ে কাটলে 6, তাহলে ছয়। ছয় 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 ঘন্টা। ছয়। ঘন্টা তো ওইভাবে আর কি তোমার হিসাবটা আসে। বাট এখানে আমরা এটা এমনিতে মনে রাখতে পারবো, এত প্র্যাকটিক্যালি দরকার নেই, ওটা সাবজেক্টিভ জিকের বিষয় ছিল। চলে আসো বাংলাদেশের অবস্থান, এটা থেকে একটা এমসিকিউ আসে এবং এটা তোমরা কনফিডেন্টলি অনেকে ভুল করো। লাইক ঢাকা ইউনিভার্সিটিতে এই ধরনের কোশ্চেন আসে, যে একটা দেখো 24°34, আচ্ছা সরি, একটু বাঁকা হচ্ছে। আচ্ছা, আমি এখন যে কালারটা করতেছি এটা কিন্তু থাকবে না, আমি এটা একটু লাল কালি দিয়ে করি, মানে এটা ক্লাসের জন্য করতেছি, বাট এটা কিন্তু তোমাদের শীটে থাকবে না, বুঝে গেছে, পড়ানোর জন্য করতেছি। এই যে মুসা, তুমি কিছু বলবা? মুসা না তো মাসুম বিল্লাহ। ওকে, সমস্যা নেই। দেখো, এই যে 20°34' থেকে 26°38' উত্তর অক্ষাংশ, তার মানে উত্তর মানে কি নর্থ, মনে রাখবা এন,
20 থেকে 26 ছোট যেটা সেটা কিন্তু এন এর সাথে রিলেটেড, মনে থাকে যেন, উত্তর নর্থ। আর 8801 থেকে 9241 এটা হচ্ছে পূর্ব বা ইস্ট। তাহলে এই যে দিকটা, এটাতে তোমরা ভুল করো। তোমরা সংখ্যা হয়তো অনেকে গুরুত্ব সহকারে মনে রাখতে গিয়ে দিকের দিকে গুলাই ফেলো, এটা করা যাবে না। মনে রাখবা যে ছোট যেটা 20 থেকে 26 সেটা হচ্ছে নর্থ বা উত্তর, 8801 থেকে 9241 এটা হচ্ছে গিয়ে পূর্ব, এবং এটা দ্রাঘিমাংশ। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। চলে আসো নেক্সট, যে বাংলাদেশের উপর দিয়ে যে আন্তর্জাতিক রেখা গেছে, হ্যাঁ, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটাকে বলা হয় মানে এটাকে, এইটার জন্যই যে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গেছে, এটার জন্যই তোমার মূলত এই যে GMT+6 হয়। কারণ 90 ডিগ্রির কারণে আমি তোমাকে বললাম যে একটু আগে 360 ডিগ্রি মিনিট হয়ে যায়। 360 মিনিট মানে হচ্ছে 6 ঘন্টা। বোঝা গেছে? কারণ প্রতি ডিগ্রির জন্য 4 মিনিট, 90 ডিগ্রির জন্য 360 মিনিট, তার মানে 6 ঘন্টা ডিফারেন্স। এবং আরেকটা রেখা গেছে বাংলাদেশের উপর দিয়ে, যেটা হচ্ছে 23.5, 23.5 নর্থ। বাংলাদেশ কোন গোলার্ধের কান্ট্রি, দক্ষিণ নাকি উত্তর? দুইটা গোলার্ধ উপর। উত্তর উত্তর গোলার্ধে। উত্তর। এই জন্য দেখো উত্তর তেইশ গোলার্ধের। দশমিক পাঁচ নর্থ যেটা, সেটাই হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এবং বাংলাদেশের উপর দিয়েই রেখা গেছে। তো এই যেটাকে ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, মনে থাকবে। এবং কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 নর্থ। আর যদি আমি এটা বলি যে 23.5, 23.5 তোমার ইয়ে মানে সাউথ, তখন কি হবে? মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা। ক্যাপ্রিকর্ন। হ্যাঁ, ক্যাপ্রিকন। সেগুলা তোমরা প্র্যাকটিক্যালি বুঝলে আর কখনো ভুলবা না, মুখস্থ করা লাগে না। আচ্ছা, রবার্ট ক্লাইভের নির্দেশে ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেল সমগ্র বাংলা ভ্রমণ করে ম্যাপ প্রস্তুত করেন। তো এই যে নামটা ইম্পর্টেন্ট, সালটা না কিন্তু, জেমস রেনেল। এরপরে বাংলাদেশের যে প্রতিপাদ স্থান, প্রতিপাদ স্থান মানে কি, ধরো তুমি যেখানে আছো এই বরাবর পৃথিবীর ভিতর দিকে ঢুকে গিয়ে পৃথিবীর ওই পাশ থেকে বের হতে হবে। তো পৃথিবীর যে ব্যাস, মানে পৃথিবী যদি আমি এই পাশ থেকে ওই পাশ হিসাব করি, ব্যাস কত হাজার বলো তো? পৃথিবী তো গোল, ধরো এই যে এর ভিতরে এটা কত হাজার, অ্যাপ্রক্সিমেটলি বলো, এক্সাক্ট বলার দরকার নেই। অ্যাপ্রক্সিমেটলি পৃথিবী কত কিলোমিটার? ভাইয়া 6 পয়েন্ট সামথিং কত জন ছিল? হুম, 6 পয়েন্ট, 12,000 সামথিং। ঠিক আছে, 12,000+ কিলোমিটার। এবং পৃথিবী, ওখানে আপনি ব্যাসার্ধ বলছিলাম আরে। পৃথিবী হচ্ছে তোমার এরকম মানে অবলেট, ডিম্বাকার, এটা ডিমের মতো লাগতেছে না? ধরো গোল হচ্ছে কি, দুই পাশে যখন সেম, সব পাশে যখন সেম, এটা গোল। কিন্তু এটা দেখো এইদিকে বেশি উপরে কম। তো এই যে এই সাইডটা বেশি এই সাইডটা কম, এই যে ব্যবধানটা, মানে এটা বেশি এটা কম, এই ব্যবধানটাই হচ্ছে তোমার কত কিলোমিটার বলতে পারবা? কতটুকু ব্যবধান পৃথিবীর এই পাশ থেকে ওই পাশ ব্যবধান, মানে এইভাবে, এইভাবে ব্যবধানটা কত কিলোমিটার? পরীক্ষা আসে এটা, বলো বলো। পৃথিবীকে আমরা ডিম্বাকার বলি না, গোলাকার তো বলি না। মাত্র অল্প অল্প কিছুর জন্য, অল্প কিছু অ্যামাউন্ট, বেশি না কিন্তু। এখান থেকে মানে আমার বাসাও না, আমার মানে আমার গ্রামের বাসা ভোলাও না, ভোলাও এর থেকে বেশি দূর, মাত্র 43 ভাই কিলোমিটার 43 কিলোমিটার নাকি? হ্যাঁ, 43 700 কিলোমিটার কত? না না, 43 কিলোমিটার, ঠিক আছে, এই পাশ এই পাশের ব্যবধান। তো এই কারণেই তোমার এটা পুরোপুরি গোলাকার হয় না। এখন আমার কথা হচ্ছে, এই যে এখানে তোমার এই জিনিসটাই বলা হয়েছে যে প্রতিপাদ স্থান, তুমি যদি এক পাশ থেকে ভিতর দিকে চলে যাও, যেখান দিয়ে বের হবা সেটা হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। এবং বাংলাদেশের সময় পার্থক্য যে GMT+6, এটা আমরা অলরেডি এক্সপ্লেন করছি যে 1 ডিগ্রির জন্য 4 মিনিটের পার্থক্য হয়। আর এই যে যা গণনার সাথে জড়িত সেটা হচ্ছে গ্রিনিচ মিন টাইম, এই যে GMTর ফুল ফর্মটা এখানে দেওয়া। তো দেখো আরেকটা ইনফরমেশন, যে মান মন্দির বা মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মিত হয় বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা, এই ফরিদপুরের ভাঙ্গা জায়গাটায়। আচ্ছা, এখান থেকে শুধু এতটুকু ইনফরমেশন পড়লেই হবে। ভৌগোলিক সীমানার মধ্যে এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের উত্তরে কি, পূর্বে কি, দক্ষিণে কি, এগুলো আমরা জানি। তো দক্ষিণেরটা একটু পড়বা, কারণ দক্ষিণে কিছু স্পেসিফিক জিনিস আছে, যেমন বে অফ বেঙ্গল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আর বাকি উত্তর পূর্বে পশ্চিমে এগুলা কি আছে না আছে এটা আমরা সবাই জানি। বলো তো মিয়ানমার কোন দিকে আছে? পূর্বে আছে। ঠিক আছে, তাও পূর্বে খুব অল্প একটু জায়গা নিয়ে, ধরো বাংলাদেশের ম্যাপ আঁকি, এই দিক দিয়ে এভাবে ঢুকে গেছে, তারপরে এভাবে এসে এইভাবে, উম, এই যে দেখো, এটা কিন্তু হয়েছে, এটা কিন্তু সুন্দর হয়েছে অনেক। তো এই যে এই জায়গাটা শুধু এইটুকু একটু কর্নার বড়, এইটুকু অঞ্চল থেকে শুরু করে মূলত মিয়ানমার সাথে বাংলাদেশের কানেকশন। আর এই যে এইটা পুরোটা এদিক থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের কানেকশন। আর এই সাইডটাতে হচ্ছে তোমার সাগর, বঙ্গোপসাগর। ওকে, এখন চলে আসো যে তোমার নেক্সট পার্ট, সীমান্ত বাহিনী। তো সীমান্ত বাহিনী থেকে আমরা অ্যাকচুয়ালি জানি এই বিষয়গুলো, বাংলাদেশেরটা তো আসবে না, এটা আমাদের সবারই পরিচিত, বিজিবি।
ভারতেরটা আসতে পারে, বাট এটাকে আমি মার্ক করলাম না। বিএসএফ এটাও জানো নিশ্চয়ই। কিন্তু এই যে মিয়ানমারেরটা তোমরা হয়তো নাও জানতে পারো, এটাকে বলা হয় বর্ডার গার্ড পুলিশ। কি বলা হয়? বর্ডার গার্ড পুলিশ, বিজিপি। এটা ইম্পর্টেন্ট। বুঝে গেছে? আর পাকিস্তানেরটাকে বলা হয় রেঞ্জার্স। তো এই দুইটাকে আমি জাস্ট মার্ক করলাম। নেক্সট হলো যে সেভেন সিস্টার্স। তো এটাকে সেভেন সিস্টার্স হচ্ছে সাতটা রাজ্য উত্তর পূর্বাঞ্চলীয়। কি কি তোমার দেখো, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর। এই সাতটাকে বলা হয়। মনে রাখার জন্য এখানে অমিত্রী, মেওয়ানাম এটা দিয়ে মনে রাখা যায়। ভেরি ইজি। এবং বাংলাদেশের সাথে কানেক্টেড। ইন্ডিয়ার তো টোটাল রাজ্য কয়টা? 28টা, তাই না? টোটাল রাজ্য হচ্ছে 28টা। তো বাংলাদেশের সাথে কানেক্টেড এরকম রাজ্য আসে তোমার 5টা। তো সেটাকে দেখো, মনে রাখবে যে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় আর একটা পশ্চিমবঙ্গ। ঠিক আছে? এই 5টা। তো এই যে 5টা রাজ্য বাংলাদেশের কয়টা জেলার সাথে কানেক্টেড? 30টা জেলার সাথে কানেক্টেড। এটা মনে রাখবা। এখান থেকে আর কিছু পড়বা না, কারণ আমরা ইন্ডিয়ার ইনফরমেশন স্কিপ করবো। ইন্ডিয়া থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম। মানে নেগেটিভ ইনফরমেশন আসতে পারে, পজিটিভ ইনফরমেশন আসবে না। ওকে, চলে আসো নেক্সট পার্ট, দ্যাট ইজ এই যে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একটা ভূখণ্ড আছে, দ্যাট ইজ শিলিগুড়ি করিডোর। এটাকে তোমরা 3 স্টার ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবা। আর চীন, ভারত, ভুটান এটা ডোকলাম, এবং এগুলো আমি মার্ক করে দিছি, বাট অতটা ইম্পর্টেন্ট না। জাস্ট একবার রিডিং করলেই হবে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাতে চলে আসো। টোটাল বাংলাদেশের জেলা তো 64টা, এটা আমরা জানি, বাট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। এই জায়গাটা একটু বুঝতে হবে। ধরো আমরা বললাম যে ভারতের সাথে বাংলাদেশের যে কানেকশন, সেখানে টোটাল 30টা জেলার মধ্যে কানেকশন, এবং মিয়ানমারের সাথেও এরকম তোমার জেলার সাথে কানেকশন আছে। তো এরকম কয়টা জেলার সাথে কানেকশন আছে মিয়ানমারের সাথে? সেখানে হচ্ছে তোমার, এই যে দেখো, সেখানে 3টা। তিনটি। আর ভারতের সাথে বললাম 30টা। তো টোটাল সাম আপ করলে আমাদের উত্তর হওয়ার কথা ছিল 33টি, কিন্তু টোটাল আমরা বললাম এখানে 32। দ্যাট ইজ বিকজ এই যে রাঙামাটি যে জেলাটা, এটা হচ্ছে রাঙামাটি। দেশের সবচেয়ে বড় জেলা, যেটা একই সাথে দেখো মিয়ানমার এবং ভারত উভয় দেশের সাথে সীমানা শেয়ার করে। এই জন্য এখানেও একটা, এখানেও একটা, এই জন্য এই যে 32। বুঝতে পারছো কি? যে একটা কমন জেলা আছে, যেটাকে সাথে ভারতের মধ্যে আছে, মিয়ানমারের মধ্যে আছে। তাই। আচ্ছা, বাংলাদেশের পার্বত্য জেলা কয়টা বলো তো? দেখি পারো কিনা। তিনটা, তিনটা। চট্টগ্রাম ব্যতীত। তিনটি। তিনটা। রাঙ্গামাটি। পার্বত্য জেলা হচ্ছে 3টা। রাঙামাটি, 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 খাগড়াছড়ি, খাগড়াছড়ি, বান্দরবান। বান্দরবান। খাগড়াছড়ি, বান্দরবান। আর একটা হচ্ছে বান্দরবান। আচ্ছা, তোমাদের সাথে এই প্রবলেমটা হয় যে ব লিখতে গেলে র লিখে ফেলো? আমার এটা প্রচুর হয়। তো এই যে পার্বত্য জেলা হচ্ছে 3টা। ঠিক আছে। আর হলো আরেকটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের ইয়ে তোমার এই যে মিয়ানমারের সাথে যে 3টা জেলা, সেই 3টা জেলা কি? দুইটা সেম, একটা কিন্তু ডিফারেন্ট। মিয়ানমারের সাথে 3টা জেলা কি? রাঙ্গামাটি। রাঙ্গামাটি, কক্সবাজার বান্দরবান, একবার। কক্স। রাঙামাটি, বান্দরবন আর কক্সবাজার। সেখানে কিন্তু খাগড়াছড়ি আসবে না। মিয়ানমারের সাথে কানেকশন বললে খাগড়াছড়ি হচ্ছে পার্বত্যর মধ্যে আসবে। সো বি কেয়ারফুল, এই দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে কোশ্চেন আসে, আলাদা আলাদা ভাবে কোশ্চেন আসে। তারপর দেখো, বাংলাদেশের সীমান্তর মধ্যে অবশ্যই সীমান্ত রক্ষা করে বিজিবি, তাদের ইনফরমেশনটাই আমরা পড়বো। টোটাল দেখো 5138। তার মধ্যে স্থল বরাবর 4427, এবং উপকূলীয় বরাবর হচ্ছে তোমার 711। তাহলে 711 আর 4427 যোগ করলেই টোটাল কত হবে? 5138। ওকে। আর এই যে স্থল বরাবর যে 4427 আছে, তার মধ্যে 4156 হচ্ছে ভারতের সাথে, 271 হচ্ছে গিয়া মিয়ানমারের সাথে। এই দুইটাকে যোগ করলে আবার হবে গিয়া এইটা। তার মানে বুঝতে পারছো সবাই এই জায়গাটা? ওকে, নেক্সট চলে আসো যে দিকভিত্তিক অবস্থান। সেখানে 4টাই পড়তে হবে, এখানে আমি আর পড়াবো না কিছু, তোমরা 4টাই পড়বা, স্কিপ করার সুযোগ নেই। সীমান্তবর্তী কিছু স্থান, সবগুলো লাগে না, যেগুলো লাগবে যেমন ধরো এই যে বড়াইমারি, কুড়িগ্রাম, বুড়িমারি, লালমনিরহাট, চিলাহাটি, নীলফামারী, বিলোনিয়া, ফেনী, বড়লেখা, মৌলভীবাজার, তামাবিল, সিলেট। এই যে তামাবিলটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বিলোনিয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিলোনিয়া এবং তামাবিল এই দুইটা মনে থাকবে। এই যে লাল মার্ক কিন্তু তোমাদের থাকবে না, তোমাদের কালো মার্কিংটাই থাকবে আমি যখন শীট প্রোভাইড করব। আচ্ছা, তারপর চলে আসলে বাংলাদেশের সীমা, সমুদ্র সীমা। তো বাংলাদেশের সমুদ্র সীমা যদি বলি, বাংলাদেশের সমুদ্র সীমা যদি বলি, এখানে দেখো সমুদ্র আইন, আন্তর্জাতিক যে সমুদ্র আইন, সেটা হয় 1982 সালে, এটা মনে রাখতে হবে। এবং সমুদ্র আইনের নাম হচ্ছে UNCLOS 3, মানে আনক্লস 3 এভাবে মনে রাখতে পারি, ইউনাইটেড নেশনস কনভেনশন অন ল অফ দ্য সি। আচ্ছা,
তো অলরেডি বললাম যে বাংলাদেশের সমুদ্র তটরেখা বরাবর হচ্ছে 711 কিলোমিটার, এবং বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। দ্য ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সি বাউন্ডারি মিনস তোমার যেটা তোমার পলিটিক্যাল, তার মধ্যে তুমি যে কোনো ধরনের স্টেপ নিতে পারবা, চাইলে এখানে একটা অ্যাটম বোম টেস্ট করে দেখতে পারো। বাট ইকোনমিকগুলোর মধ্যে তুমি শুধু ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারবা, সে ফর এক্সাম্পল সেখানে গিয়ে তুমি মাছ শিকার করা, বিভিন্ন জাহাজ প্রেরণ করা, বা জেলেরা গিয়ে মাছটা ধরতে পারবে, কিন্তু সেখানে তুমি চাইলে গিয়ে একটা বোম ব্লাস্ট করতে পারবে না, তাতে করে অন্যান্য দেশেরও ক্ষতি হতে পারে। ওকে, দ্যাটস ওয়াই। এবং এই যে আমরা নটিক্যাল মাইল দিয়ে এই ডিস্টেন্সটাকে হিসেব করতেছি, দ্যাটস ওয়াই নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.853 কিলোমিটার। এই ইনফরমেশনটা পরীক্ষায় আসে, প্রচুর আসে, এটা জীবনে যাতে না ভুলো। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। আচ্ছা দেখি, এটা যদি পড়ে, এটা তো আমি পড়াইছি, তোমাদেরকে একটা কোশ্চেন করি। 1 মাইলে কত কিলোমিটার? ভাই ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স পয়েন্ট সিক্স 1.56 হবে? এটা কোনো সুযোগ আছে? 1 মাইল বেশি না কিলোমিটার বেশি? অবশ্যই ঠিকই আছে, ভাইয়া ওয়ান তোমারটাই ঠিক। পয়েন্ট সিক্স ওয়ান না? 1.61, রাইট, তোমারটাই ঠিক আছে, আমি বলছিলাম উল্টা, সরি। তো তাহলে যদি উল্টা ভাবে বলি, 1 কিলোমিটার সমান কত মাইল, এটা কি হবে? 0.63। 0.63, মানে 0.6, এটা মনে রাখবা, তাইলে হবে। তারপরে চলে আসো, এই যে বাংলাদেশের সাথে, এখন আমরা এখানে কি পড়ছি টপিকটা, সমুদ্র সীমা। সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশের সাথে গ্যাঞ্জাম হয়েছে কোন কোন দেশের সাথে? ইন্ডিয়া এবং মিয়ানমার। তো দুইটার মধ্যে বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ বেশি পরিমাণ জায়গা পাইছে। বাইলো, এখানে কিন্তু এমন না যে আমরা জোর করে নিয়েছি, আমরাই পাইছি, এটা আমাদেরই জায়গা। তো মিয়ানমারের সাথে সমুদ্র রাই হয় যেটা, সেটা হয় তোমার ইট লসের মাধ্যমে। ঠিক আছে? তো মিয়ানমার বানানটা বড় না, নামটা শুনতে বড় বড় লাগে, তাই দেখো এই যে নিষ্পত্তি হয়েছে যেটার মাধ্যমে, সেটা হচ্ছে ইট লস, বড় নাম। জার্মানির হামবুর্গে এটা সদর দপ্তর। এবং সালটা মনে রাখতে হবে, তারিখ সহ, 12 সালের 14ই মার্চ। এবং ভারত বা ইন্ডিয়া বানানটা ছোট, তাই দেখো এটা হচ্ছে পিসি এর মাধ্যমে, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, এবং এটা হয় 2014 সালের 7ই জুলাই। তো এইভাবে দুইটা ইনফরমেশন এখান থেকে মনে রাখবা, আর কিছু পড়তে হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো টপিক। এখান থেকে যদি কোশ্চেন আসে অ্যাকচুয়ালি তোমার এই যে সমুদ্র সীমার মধ্যে, তাহলে এই যে মিয়ানমারের সাথে নিষ্পত্তি, ভারতের সাথে নিষ্পত্তি, কারণ এখানে বাংলাদেশ উইন করছে, পজিটিভ ইনফরমেশন, দেয়ার নেগেটিভ সাইড, এবং এই যে তোমার রাজনৈতিক, অর্থনৈতিক এবং নটিক্যাল মাইলের হিসাবটা আসতে পারে, দ্যাটস অল। তারপর আসো তোমার ব্লু ইকোনমি। ব্লু ইকোনমি মানে হচ্ছে সমুদ্র অর্থনীতি, এটার ধারণা দেওয়া হচ্ছে গুন্টার পাউলি, শুধু এইটুকু মনে রাখলেই হবে। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সমুদ্র অর্থনীতি মানে হচ্ছে ব্লু ইকোনমি। যদি বলি যে গ্রিন ইকোনমি, তাহলে কিসের সাথে রিলেটেড হবে বলো? পরিবেশ। এগ্রিকালচার, ঠিক ক্লাইমেট আছে, রিলেটেড। এগ্রি রিলেটেড। তারপর চলে আসো যে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল। এখানে তোমার কয়েকটা পয়েন্ট আছে, যেমন বঙ্গোপসাগরে একটা খাদ আছে যেটাকে আমরা গঙ্গা খাদ বলতেছি, বা সোয়াচ অফ নো গ্রাউন্ড, পরীক্ষা এটা প্রচুর আসে, যে সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে অবস্থিত। এরপর দেখো তোমার এখানে বেঙ্গল ফ্যান ভূমিরূপটা আছে, 19 ইস্ট রিজ এটা আছে। এছাড়া তোমার এখানে একটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এটার মালিকানা হচ্ছে কার? ভারতের। এটার রাজধানী পূর্বে ছিল পোর্ট ব্লেয়ার, এখন সেটার নাম হয়ে গেছে শ্রী বিজয়পুরম। তো পোর্ট ব্লেয়ার এই অঞ্চলটাতে নিয়েই তোমার এখানে আবার আরেকটা জায়গা আছে কালাপানি, যেটা নিয়ে বিরোধ আছে, এরকম কালাপানি, এটার উপর একটা নেটফ্লিক্সে সিরিজও আসছিল, ব্লা ব্লা। তো এখান থেকে এই জাস্ট পয়েন্টগুলো মনে রাখলেই হবে। ছিটমহল, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা। ছিটমহল থেকে আগে কোশ্চেন আসতো বেশি, বাট ইদানিং আর খুব একটা আসে না, লেস ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো টোটাল ছিটমহল ছিল 162টা, তার মধ্যে বাংলাদেশের ভিতরে ছিল 51টা, এবং মানে সরি, বাংলাদেশের ছিল 51টা, ভারতের অভ্যন্তরে। আর বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিল 111টা। তার মানে বেশি এরিয়া কাদের ছিল? বেশি এরিয়া ছিল ভারতের, বাংলাদেশের মধ্যে। কিন্তু আমরা বলছি কি যে আপনাকে ওখানে যা আছে তা আপনারা নিয়ে যান, আমাদের এখানে যা আছে তা আমরা নিয়ে নিব, তা আমরা বেশি জায়গা পেয়ে গেছি, এখানেও আমরা উইন উইন সিচুয়েশন। ওকে, এই হচ্ছে বিষয়। এবং বাংলাদেশের এই যে যেখানে তোমার ছিটমহল সবচেয়ে বেশি ছিল, দ্যাট ওয়াজ লালমনিরহাটের, 59, 59টি। ওকে, এই জন্য এটাকে বলা হয় ছিটমহল বেষ্টিত জেলা, লালমনিরহাট। আর বৃহত্তম ছিটমহল ছিল দহগ্রাম এবং অঙ্গরপোতা। এই নামটা পরীক্ষায় আসে, দহগ্রাম এবং অঙ্গরপোতা। আচ্ছা, চলে আসো ছিটমহল চুক্তি। এই যে 2015 সালের 1লা আগস্ট, জাস্ট তারিখটা পড়বা, তাইলে হবে, এখান থেকে আর কিচ্ছু পড়তে হবে না। বাংলাদেশের আবহাওয়াতে চলে আসো।
এটা এটা থেকে বিউপিতে কোশ্চেন আসে, এই পার্টটা থেকে যা যা মার্ক করছি সবই পড়তে হবে, এবং এগুলো ইনফরমেশন বেসড। যে সবচেয়ে বড় দিন ছোট রাত 21শে জুন, সবচেয়ে ছোট দিন বড় রাত 22শে ডিসেম্বর, সেম হচ্ছে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। তারপর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় লালখান সিলেটে, সর্বোচ্চ বৃষ্টিপাত বিভাগ হচ্ছে সিলেট সেই হিসাবে। আবার তোমার শীতলতম বিভাগ হচ্ছে আবার সিলেট। আবার উষ্ণতম জেলা হচ্ছে বা বিভাগ হচ্ছে রাজশাহী। সর্বোচ্চ শীতল হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। উষ্ণতম স্থান আবার সেই হিসাবে লালপুর নাটোর। তো দেখো রিলেটেড, যেখানে বৃষ্টি বেশি সেখানে শীত কম, মানে শীত বেশি, যেখানে বৃষ্টি কম সেখানে গ্রীষ্ম বা মানে উষ্ণ বেশি এরকম। তারপরে মাসের দিক থেকে এপ্রিল মাস হচ্ছে উষ্ণ এবং জানুয়ারি মাস হচ্ছে সবচেয়ে শীতল বাংলাদেশে। তুমি এটা প্র্যাকটিক্যালি দেখলেই হয়ে যাবে, বুঝতে পারবা। গড় বৃষ্টিপাত বাংলাদেশে 203 সেন্টিমিটার, স্বতন্ত্র ঋতু মানে হচ্ছে বর্ষাকাল। আর ওজন সবচেয়ে বেশি থাকে মেরু অঞ্চলে, কম থাকে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চলে। ওকে। তারপর দেখো এই যে আমরা তখন বললাম যে 23.5কে, যেটা নর্থ বরাবর, সেটাকে বললাম হচ্ছে যে ট্রপিক অফ ক্যান্সার। এরকম যদি আমি 66.5-এ যাই নর্থে, হুম, তাহলে এটাকে কি বলবো? সুমেরু বৃত্ত। আবার 66.5 যদি আমি সাউথে যাই তাহলে কি বলবো? সেটাকে কি বলবো বলো তো? কুমেরু বৃত্ত। কুমেরু কুমেরু বৃত্ত। বৃত্ত। এগুলো জাস্ট নাম, এটা আমরা জিওগ্রাফির ক্লাসে খুব প্র্যাকটিক্যালি দেখাইছি, তোমরা এটা পারবা। চলে আসো যে একটা কেন্দ্র, দ্যাট ওয়াজ একটা সেন্টার আছে আমাদের স্পারসো নামে, যেটার কাজ কি? মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এখান থেকে যদি একটা কোশ্চেনও আসে, দ্যাট ওয়াজ ইম্পর্টেন্ট, এই যে এটার ফুল ফর্মটা, এই যে। এবং এটা কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এই দুইটা ইনফরমেশন এখান থেকে এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ফুল ফর্ম এবং প্রতিরক্ষা, ডিফেন্স। চলে এসো, বাংলাদেশে ভূপগ্রহ কেন্দ্র কয়টা আছে? 25টা সাল লাগবে না, জাস্ট কোনটার অবস্থান কোথায় সেটা পড়লেই হবে, চারটার। আচ্ছা, চলে আসো জাতীয় বিষয়াবলীর মধ্যে। জাতীয় পতাকা। জাতীয় পতাকা কি, সরি, জাতীয় সঙ্গীত, ন্যাশনাল অ্যানথেম, এটা হচ্ছে কি? যে তোমার 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষিতে লিখছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং এইটা নেওয়া হয়েছে তোমার গীতবিতান গ্রন্থের স্বরবিতান কাব্য থেকে। আর এ পাশে দেখো 1905 সালে এইটা বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশ হয়, এবং কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় মাত্র প্রথম 4 লাইন এইটা। আর হলো যে তোমার জাতীয় পতাকার সাথে সঙ্গীত প্রথম গাওয়া হয় এই যে কোথায়, 1971 সালের 3রা মার্চ পল্টন ময়দানে। আমরা তো জানি যে 2রা মার্চ, হ্যাঁ, 2রা মার্চ হচ্ছে বাংলাদেশের পতাকা দিবস। সেদিন সর্বপ্রথম আসম আব্দুর রব তৎকালীন ডাকসুর ভিপি তোমার পতাকা উত্তোলন করে সর্বপ্রথম, এবং তারপরের দিন জাতীয় সঙ্গীতও গাওয়া হয় এবং পতাকা উত্তোলন করা হয়। এই জন্য এই যে 3রা মার্চ এটা হচ্ছে করা হয়। ঠিক আছে। আচ্ছা, আর কোন চলচ্চিত্রতে সর্বপ্রথম এটা গাওয়া হয়? জীবন থেকে নেওয়া, যেটার পরিচালক হচ্ছে জহির রায়হান। রণসঙ্গীত, বাংলাদেশের যে রণসঙ্গীত সেটা হচ্ছে চল 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 কাজী নজরুল ইসলামের, এবং এটা বাজানো হয় 21 লাইন। এটা নেওয়া হচ্ছে নতুনের গান শিরোনামে। কোন কোনটা থেকে, এই যে কোন কাব্যগ্রন্থ, এটা হচ্ছে মেবি নজরুলের সন্ধ্যা নামক কাব্যগ্রন্থ থেকে। এটুকু পড়লেই হবে। জাতীয় পতাকাতে চলে আসো। বাংলাদেশের জাতীয় পতাকা শুরুতে যখন ছিল তখন ভিতরে একটা মানচিত্র ছিল, ওইটারই ডিজাইনার হচ্ছে শিব নারায়ণ দাস। কিন্তু বর্তমানটার ভিতরে তো কোনো বাংলাদেশের মানচিত্র নাই, শুধু সবুজের মাঝখানে লাল বৃত্ত। এইটার ডিজাইনার হচ্ছে পটুয়া কামরুল হাসান। এবং রেশিও তো আমরা জানি 10:6 বা 5:3:1। আচ্ছা, এটা কি বুঝেছে কে জানে, মানে 10:6 এটা মনে রাখলে হবে। আর প্রথম উত্তোলন করা হয় তোমার 2রা মার্চ 1971। কে করেন? আসম আব্দুর রব করেন। তিনি ডাকসুর ভিপি ছিলেন তখনকার সময়ে। কোথায়? এই যে কলা ভবনের সামনে বটতলায়। আর এর পরের দিন তোমার কি করা হয়? জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করা হয়, এই যেটা বলা হয়েছে 3রা মার্চ পল্টন ময়দানে। দেন এখানে একটা জিনিস পড়বা যে বিদেশি মিশনে সর্বপ্রথম কলকাতা মিশনে M R হোসেন আলী কর্তৃক এটাকে উত্তোলন করা হয়। তো যদি আসে যে বিদেশি মিশনে কোথায়, সেটা হচ্ছে 1971 সালে কলকাতা মিশনে, তারিখটা সহ মনে রাখবা 18 এপ্রিল। কে করেন? M R হোসেন আলী করেন। তো এখানে পতাকার সাথে 3টে ইনফরমেশন পড়তে হয়। একটা হচ্ছে যে সর্বপ্রথম কে করেন? আসম আব্দুর রব। কত তারিখে করেন? 2রা মার্চ। এই জন্য পতাকা দিবসও হচ্ছে এটা। বাংলাদেশের পতাকা দিবস কবে? 2রা মার্চ। এবং তার পরের দিন 3রা মার্চ হচ্ছে তোমার জাতীয় সঙ্গীত সহকারে পল্টন ময়দানে এটাকে উত্তোলন করা হয়। এবং বিদেশি মিশনে সর্বপ্রথম M R হোসেন আলী কলকাতা মিশনে 18 এপ্রিল তোমার এটা উত্তোলন করেন। ওকে, শেষ। চলে আসো জাতীয় প্রতীকের মধ্যে। জাতীয় প্রতীকের রূপকার কামরুল হাসান।
এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই প্রতীকের মধ্যে দেখো চারটা তারকা চিহ্ন আছে। এই চারটা তারকা চিহ্ন কি রিপ্রেজেন্ট করে? সংবিধানের চারটি মূলনীতি। বলতে পারবা চারটা মূলনীতি কি কি? বলো, ইন ইংলিশ। ইংলিশে বলো দেখি চারটা মূলনীতি কি কি। কার্ডিনাল প্রিন্সিপাল। কিরে, পারো না তোমরা? ভাইয়া সেকুলারিজম, হ্যাঁ, সেকুলারিজম। ন্যাশনালিজম, হ্যাঁ, ন্যাশনালিজম। ডেমোক্রেসি, ডেমোক্রেসি, আর কি? ন্যাশনাল সোশ্যাল। সোশ্যালিজম। ঠিক আছে। এই যে শিফাই বলতে চাচ্ছিলে কি, সভারেন্টি, সার্বভৌমত্ব কি? ভুলে বলছি ভাইয়া। তুমি ইদানিং একটু ভুল বেশি করতেছো না? হ্যাঁ, কি হয়েছে, প্রবলেম কি বলো তো? ভাইয়া এনিওয়েজ, মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। দেখো একটা হচ্ছে তোমার সোশ্যালিজম, সমাজতন্ত্র। তারপর তোমার ডেমোক্রেসি, গণতন্ত্র। তারপর হচ্ছে ন্যাশনালিজম বা জাতীয়তা। তারপর হচ্ছে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা। এই চারটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সংবিধানের চারটি মূলনীতি বা কার্ডিনাল প্রিন্সিপাল। ভেরি ভেরি কেয়ারফুল, এটা আসে পরীক্ষায়। চলে আসো মনোগ্রাম। এটা হচ্ছে তোমার নিত্যানন্দ সাহা, এ সাহা। এবং এখানেও চারটা দেখো তারকা চিহ্ন আছে, এই যে এখানে। ঠিক আছে। বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। বলো তো, বাংলাদেশের জাতীয় ফল কি? কাঁঠাল। 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 কাঁঠালের ইংরেজি কি বলো তো? জ্যাকফ্রুট। Fruit. Jackfruit. জ্যাক ফ্রুট। ওকে। আমার ভাই আমার জ্যাক নামের কেউ কি প্রথম খাইছিল? না, জ্যাক নামের কেউ। আচ্ছা বলো তো তুমি, যে জ্যাক এর ফেমিনিন ফর্ম কি? এর দেওয়ান ফেরদৌস বলো। জ্যাক এর ফেমিনিন ফর্ম। ওই যে কি জানি বলে, ওই শিয়াজ শিয়াজ। হ্যাঁ, দেখছো, এই যে ফেরদৌস, তুমি কিন্তু যেটা জানা উচিত সেটা জানো না, বাট অতিরিক্তটা বেশি জানো। ওকে, চলে আসো এখানে, এই পরীক্ষা আসে এটা, জ্যাকাস শিয়াস। চলে আসো এখানে, বাংলাদেশের জাতীয় অন্যান্য দিবস। এই যে 24 জানুয়ারি, এটা হচ্ছে গণ অভ্যুত্থান দিবস, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। তারপরে 2রা ফেব্রুয়ারি জনসংখ্যা দিবস। 14ই ফেব্রুয়ারি, ইটস নট ভ্যালেন্টাইন অ্যাকচুয়ালি, এটা হচ্ছে সুন্দরবন দিবস, মনে রাখবা। চলে আসো তোমার 2রা মার্চ, এটা হচ্ছে জাতীয় পতাকা দিবস। এখানে আরো কিছু দিবস মার্ক করে দিচ্ছি, আমি সবগুলো বলবো না, যেগুলো মার্ক করছি সবগুলো তোমরা পড়বা। আমি শুধু একটা দিবস পড়বো, সেটা হচ্ছে আমার ফেভারিট, রোকেয়া দিবস। কারণ হচ্ছে তার জন্ম 9 ডিসেম্বর, মৃত্যু 9 ডিসেম্বর, এই জন্য রোকেয়া দিবস হচ্ছে এটা। তোমরা বাকিগুলো সবই পড়বে যেগুলো মার্ক করছি। এই আর কি, আমি রোকেয়া দিবস পড়লাম। বেগম রোকেয়ার হচ্ছে আমার ফেভারিট ক্যারেক্টার, তিনি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। হ্যাঁ। তার হাজবেন্ডের নাম কি ছিল বলতে পারবা? শাখাওয়াত সাখাওয়াত হোসেন। আচ্ছা, গুড। চলে আসো এখানে, বর্তমান নাম এবং পুরাতন নাম। এখানে যে কয়েকটা মার্ক করছি সবগুলো ইম্পর্টেন্ট। এই জায়গাটা জাহাঙ্গীরনগরের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট বিউপিতে এখান থেকে কোশ্চেন আসে। আমাদের সময় আসছিল কোথা থেকে? আমাদের সময় আসছিল খুলনা থেকে। খুলনার পূর্ব নাম হচ্ছে জাহানাবাদ। ওকে। আচ্ছা, জাহানাবাদে ক্যান্টনমেন্টই আছে, জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাতে। তোমাদের এখানে খুলনার কে কে জাহানাবাদ আছে? আছে ভাইয়া, খুলনাগামী। হ্যাঁ, তোমাদের এখানে ভাইয়া আমি আর হ্যাঁ, আমি খুলনার ওখানে ক্যান্টনমেন্টের ওদিকে গেছো, যে জাহানাবাদ ক্যান্টনমেন্ট। হ্যাঁ 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 ভাইয়া ভেতরে ঢোকাইনি, এমনি বাইরে রাস্তা দিয়ে যাওয়া আসা করার সময় হ্যাঁ দেখছি। হ্যাঁ, ওই ভিতরে গেছি। রাস্তাটাই তো অনেক পরিষ্কার, লাইক বেস্ট একটা রাস্তা ওইখানে। হ্যাঁ ভাইয়া, অসাম লাগে। এনিওয়ে দেখো, এই যে রাজশাহী, এটার পূর্ব নাম হচ্ছে কি? এটা পরীক্ষা আসবে না, তারপরও প্রথমে দিছে তাই মার্ক করছি। নোয়াখালী, ইটস ইম্পর্টেন্ট, ভুলুয়া বা সুদারাম। কুমিল্লা হচ্ছে ত্রিপুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ময়মনসিংহ নাসিরাবাদ, উত্তরবঙ্গ বরেন্দ্রভূমি। দিনাজপুর গন্ডোয়াল্যান্ড, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুলনা জাহানাবাদ, ফরিদপুর ফাতেহাবাদ, রাঙামাটি হরিকেল, জাহাঙ্গীরনগর ঢাবেক্কা ঢাকা, ঢাকার পূর্ব নাম। চট্টগ্রাম হচ্ছে ইসলামাবাদ। ভাইয়া একটা প্রশ্ন করবো, বলো। আজকে কি বিডি পাঠ ফুল পড়াই দিবেন ভাইয়া? হ্যাঁ। ওকে। সবাই জয়েন হতে পারে না কেন? ওই যে 100 জনের বেশি লিমিট তো দেয়া, মানে আর জয়েন হতে পারে না, তাই তোমরা দ্রুত জয়েন হয়ে যাবে এখন। এই যে এখন 97 আছে, ভাইয়া এখন জয়েন হতে পারবে সবাই। আচ্ছা। ভাইয়া জি। যে বইটা পিডিএফ দিবেন এই বইটার কোন সংস্করণ? আমি তো যেটা আমার কাছে লেটেস্ট আছে সেটা আমি মিল পাচ্ছি না পেজ নাম্বারের সাথে।
এটা হচ্ছে একদম লেটেস্ট যেটা, সেটা আমার কাছে যেটা আমি যেটা পড়বো দ্যাট মিন্স সেটা লেটেস্ট। ওকে। আচ্ছা তো দেখো, নেক্সট এখানে চলে আসো যে কুষ্টিয়া, নদিয়া, বাগেরহাট, খলিফাবাদ, যশোর, খলিফাতাবাদ, গাজীপুর, জয়দেবপুর, তারপরে ময়নামতি, রোহিতগিরি, নিঝুমদ্বীপ, বাউলার চর, ভোলা হচ্ছে শাহবাজপুর। এই কয়েকটা পড়বা খুব ভালোভাবে, যেগুলো মার্ক করছি সবগুলো পড়বো, বাট এখানে আমি যেগুলো পড়লাম এরকম। এই সিলেটের শ্রীহট্ট, এটা পরীক্ষা আসে। বরিশাল, চন্দ্রদ্বীপ, এটা হচ্ছে 10 স্টার ইম্পর্টেন্ট, দেখছো এটা মার্কই করি নেই। 10 স্টার, মানে এখান থেকে যদি একটা কোশ্চেন আসে তাহলে আসবে বরিশালেরটা, চন্দ্রদ্বীপ।